নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ক্লাস 9-এর জিওগ্রাফি এনসিইআরটি থেকে আলোচনা করছিলাম, আর আজ তার তৃতীয় নম্বর চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারে আমরা আজ ড্রেনেজ সিস্টেম বা নদ নদী সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটা লেন্দি হতে চলেছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটা লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ প্রতিটি লেকচারের পিডিএফ পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, ড্রেনেজ সিস্টেমের শুরুতেই দুটো সংজ্ঞা দেওয়া রয়েছে। তো প্রথমে কি রয়েছে? ড্রেনেজ বেসিন। ধরুন একটা নদী রয়েছে, এই যে ধরুন নদী রয়েছে, দেখুন এই যে শাখা প্রশাখা সমস্ত গাছের ডালপালার মতো যে নদী রয়েছে, এখানে অসংখ্য যে ক্ষুদ্র ক্ষুদ্র নদী এবং তার ট্রিবিউটারি রয়েছে। এই যে নদী যে এরিয়ার ওপর দিয়ে যায়, সেই সমগ্র এরিয়াকেই বলে ওয়াটার বা ড্রেনেজ বেসিন। আর ড্রেনেজ যে টার্মটা বা ড্রেনেজ বা নদ নদীর যে টার্মটা, এটা ডেসক্রাইব করে কি? ওই নদীর সিস্টেমটাকেই সম্পূর্ণভাবে ডেসক্রাইব করে। আর ধরুন এই একটা নদী বেসিন বা ড্রেনেজ বেসিন, আর এই একটা ড্রেনেজ বেসিন, এদের মাঝখানে যে উঁচু এরিয়াটা, দুটো ড্রেনেজ বেসিনের মধ্যে একটা ডিফারেন্স গঠন করে বা দুটো ড্রেনেজ বেসিনকে সেপারেট করছে, সেই উঁচু এরিয়াটাকে কিন্তু বলা হয় ওয়াটার ডিভাইড। এখানে আপনারা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন, এই একটা ড্রেনেজ বেসিন, এটা স্ট্রিম এ, আর এই একটা ড্রেনেজ বেসিন, এটা স্ট্রিম বি। আর এই দুটোর মাঝে যে উঁচু এরিয়াটা, যে এই যে দেখুন উঁচু এরিয়া, এটা দুটো ড্রেনেজ বেসিনকে সেপারেট করছে, এটাকে বলা হয় ওয়াটার ডিভাইড। এখানেই এটা লেখা রয়েছে, এই যে হাইলাইট করা রয়েছে দেখুন হলুদ কালারে। তারপর নেক্সট একটা কোশ্চেন বলেছে, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ড্রেনেজ বেসিন ইজ দ্য অ্যামাজন রিভার। ডু ইউ নো দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ড্রেনেজ বেসিন ইজ অফ দ্য অ্যামাজন রিভার? অ্যামাজন নদীর যে বেসিন, সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। এবং এখানে একটা কোশ্চেন করেছে, হুইচ রিভার হ্যাজ দ্য লার্জেস্ট বেসিন ইন ইন্ডিয়া? কারেক্ট অ্যান্সার কী হবে? গঙ্গা। গঙ্গেটিক বেসিন হলো ভারতের মধ্যে সবচেয়ে বড়। এখানে আবার তিনটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলেছে, দেখুন। দ্য ইন্ডিয়ান রিভার্স আর ডিভাইড ইন্টু টু মেজর গ্রুপস। আমাদের যে ভারতের নদ নদী, সেটাকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করতে পারি। একটি হলো হিমালয়ান রিভার বা হিমালয়ের থেকে নির্গত হয়েছে যে নদীগুলো, সেই নদীগুলো। আর একটা হলো পেনিনসুলার রিভার, যেটা হলো আমাদের যে উপদ্বীপীয় নদী বা দক্ষিণ ভারতের যে নদীগুলো, সেই নদীগুলোর কথা বলা হচ্ছে। আমার একটু সিস্টেম হ্যাং করছে, তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে থামতে হচ্ছে। তো যাই হোক, এবার দেখুন এখানে একটা জর্জ বলে একটা টার্ম বলেছে। এই টার্মটা কি? তো ধরুন কোনো নদী পার্বত্য অঞ্চল থেকে নিচে নেমে আসছে, তো নিচে নেমে আসার সময় ধরুন এই পাথরের সামনে কোনো পাথর বা কোনো একটা পাহাড় বাধা দিচ্ছে, তখন সেই নদীটা এই পাহাড়ের বাধাটাকে অতিক্রম করে আসার চেষ্টা করবে। তার ফলে এই পাহাড়ের দুপাশে, এই পাহাড়টা একটা ধরুন পাহাড় রয়েছে, সেই পাহাড়টা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আর মাঝখান দিয়ে নদীটা চলে আসবে। এই ছবিটা যেমন দেখতে পাচ্ছেন, মাঝখান দিয়ে চলে আসবে, তো এটাকেই বলা হয় জর্জ। তো ইম্পর্টেন্ট, এখানে আবার টার্ম রয়েছে পেরেনিয়াল রিভার কাকে বলে? তো পেরেনিয়াল রিভার কি? যে নদীতে সারা বছর জল থাকে, সেই নদীকেই বলা হয় পেরেনিয়াল রিভার। অর্থাৎ কি, হিমালয় থেকে যে হিমালয়ের যে গ্লেসিয়ার, সেই গ্লেসিয়ার গলে যে নদী সৃষ্টি হয়, সেই নদীতে সারা বছর জল থাকে। তাদের কিন্তু বৃষ্টির জলের ওপর নির্ভর করতে হয় না, যেমন সাউথ ইন্ডিয়ান নদীগুলোর নির্ভর করতে হয়। তো এটাকেই বলা হয়, হিমালয় থেকে সৃষ্ট নদীগুলোকেই সাধারণত বলা হয় পেরেনিয়াল রিভার, এবং এই নদীগুলোতেই সারা বছর সমান মাত্রায় জল থাকে। কিন্তু সমান মাত্রায় বলা ভুল, কেননা গ্রীষ্মকালে জলের পরিমাণটা কমে যায় একটু। কিন্তু সাউথ ইন্ডিয়ান যে রিভারগুলো রয়েছে, সেই রিভারগুলোর কিন্তু গ্রীষ্মকালে জল প্রায় শুকিয়ে যায়। তার কারণ হচ্ছে সাউথ ইন্ডিয়ান রিভারগুলো বৃষ্টির জলে পুষ্ট। তো এই হচ্ছে পেরিনিয়াল টার্মটা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট। তো নেক্সট দেখুন, কিছু ড্রেনেজ প্যাটার্ন সম্পর্কে বলা রয়েছে। তো আমাদের টোটাল 4টি ড্রেনেজ প্যাটার্ন রয়েছে। একটি হলো ডেনড্রিক ড্রেনেজ, 2 নম্বর হলো এই যে রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ, 3 নম্বর হলো ট্রেইলস ড্রেনেজ, এবং 4 নম্বর হলো রেডিয়াল ড্রেনেজ। তো প্রথমে ডেনড্রিক ড্রেনেজ ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করুন। এখানে দেখুন এই যে একটা মেন মোটা মতো যে নদীটা গেছে, এটা হচ্ছে মেন স্ট্রিম বা মূল নদী, আর তার চারপাশ থেকে এসেছে দেখুন ট্রিবিউটারি বা শাখা নদী। তো কখন আমরা এটাকে ডেনড্রিটিক ড্রেনেজ বলবো? যখন
এই যে মূল নদী এবং তার শাখা নদী উপনদীগুলো ডালপালার মতো বিস্তার লাভ করবে, তখন আমরা সেটাকে বলবো, সেই প্যাটার্নটাকে বলবো আমরা ডেনড্রিক ড্রেনেজ। এখানে বলছি দেখুন, দ্য ডেনড্রিক প্যাটার্ন ডেভেলপস হোয়ার দ্য রিভার চ্যানেলস flows the slope of the terrain. The stream with its tributaries resembles the branches of a tree, thus the name dendritic. টোটাই বলা হচ্ছে। নেক্সট বলছে দেখুন ট্রেইলস ড্রেনেজ। তো এর অর্থ কী? যখন প্যারালালি বা সমান্তরালি কোনো নরম এবং শক্ত প্রস্তরখণ্ডের মধ্য দিয়ে বা শক্ত ভূমিরূপের মধ্যে দিয়ে, শক্ত এবং নরম দুটি সমান্তরাল ভূমিরূপের মধ্য দিয়ে নদী প্রবাহিত হবে, তখন এই রকম নদী এবং তার শাখা নদী এই যে লম্বভাবে একটি অপরটির সাথে মিশবে, তো এটাকেই বলা হবে ট্রেইলস ড্রেনেজ। দেখুন এখানে ডেফিনেশন তাই দেওয়া রয়েছে, আপনারা পড়ে নেবেন। আমি আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করব আমার ওই টেলিগ্রাম চ্যানেলে, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন, ডিটেলসে পড়ে নেবেন, আর আপনারা চাইলে এখানে পজ করে পড়ে নিতে পারেন। নেক্সট রয়েছে রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ। রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ কখন বলা হয়? দেখুন, এই রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন ডেভেলপস অন এ স্ট্রংলি জয়েন্ট রকি টেরাইন। তো রকি টেরাইনতে কিন্তু এই যে রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ সৃষ্টি হয়। আর রেডিয়াল ড্রেনেজ কাকে বলে? যখন যে কোনো একটা সেন্ট্রাল আপলিফ্ট থেকে একটা নদী চারিদিকে ছড়িয়ে যায়, এরকমভাবে চারিদিকে চলে যায়, যার বিভিন্ন রকম মুখ হয়ে যায়, তো সেটাকেই সাধারণত বলা হয় রেডিয়াল ড্রেনেজ। তো নেক্সট দেখুন, এখানে একটা ছবির মাধ্যমে সম্পূর্ণ নদীরকে বিশ্লেষণ করা হয়েছে। এই যে সোর্স অফ রিভার এখানে দেখাচ্ছে দেখুন, আপার কোর্স। আমাদের নদীর 3টে কোর্স থাকে, আপার কোর্স, মিডিল কোর্স এবং লোয়ার কোর্স। তো এই ভাগটা দেখুন আপার কোর্স, এর ওপরের দিকে দেখুন আপার কোর্স, এই যে মাঝের অংশটা মিডিল কোর্স, এই অংশটা লোয়ার কোর্স। তো মিডল কোর্সে কিন্তু মিন্ডার দেখা যায়, এই যে দেখুন মিন্ডার, এগুলো এই যে এটাকে বলা হয় মিন্ডার। এগুলো আমরা আলোচনা করেছি এর আগে, অনেক লেকচারে আলোচনা করেছি, এগুলো মিন্ডার বলা হয় এটাকে। তারপরে এই যে অশ্বক্ষুরাকৃতি বা অক্স বো লেক, এটা গঠন করা হয় কোথায়? তারপর ডেল্টা কোথায় গঠিত হয়? লোয়ার কোর্সে অক্স বো লেক, ডেল্টা এগুলো কিন্তু গঠিত হয়। তো দেখুন এটা ভালো করে একটু অবজার্ভ করে নেবেন, এটা কিন্তু একটা নদীর সম্পূর্ণ কোর্স। আর এই কোর্সটা সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন গঙ্গার ক্ষেত্রে, গঙ্গা নদীর ক্ষেত্রে আপনারা কিন্তু ভারতের মধ্যে সম্পূর্ণভাবে এই কোর্সটাকে বা এই ফিচার্সটাকে ভালো করে দেখতে পাবেন। তো নেক্সট দেখা যাক, এবার আছে দেখুন হিমালয়ান রিভার। তো হিমালয়ান রিভার কি? সাধারণত হিমালয়ান রিভার হয়, এই যে আমি একটু আগে যেটা আলোচনা করলাম পেরেনিয়াল। সাধারণত হিমালয়ান রিভার হয় পেরেনিয়াল, বা এখানে সারা বছর জল থাকে। তার কারণ হচ্ছে গ্লেসিয়ার থেকে সৃষ্ট নদী এগুলো, গ্লেসিয়ার গলে গলে যে জলটা হয় সেই জলটাই কিন্তু এই যে হিমালয়ান রিভারদের মূল উৎস। তার মধ্যে প্রথমে রয়েছে ইন্দুস রিভার সিস্টেম। হিমালয়ান রিভার্সের মধ্যে 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ রিভার, যার মধ্যে একটি হলো সিন্ধু নদী বা ইন্দুস রিভার সিস্টেম, 2 নম্বর হলো গঙ্গা রিভার সিস্টেম, আর 3 নম্বর হলো ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। যার মধ্যে দেখুন প্রথমে বলছে ইন্দুস রিভার সিস্টেম। ইন্দুস রিভার সিস্টেমে ইন্দু নদী বা সিন্ধু নদী, এটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? এটা তিব্বত থেকে সৃষ্টি হয়েছে, নিয়ার লেক মানস সরোবর। মানস সরোবর থেকেই কিন্তু এই নদীটার সৃষ্টি হয়েছে। তারপরে ওয়েস্টে গিয়েছে, পশ্চিমে গিয়েছে, এবং তারপরে ইন্ডিয়াতে ঢুকেছে লাদাখ ডিস্ট্রিক্টে ঢুকেছে অফ জম্মু এবং কাশ্মীর। তো যখন জম্মু কাশ্মীর একত্রে ছিল, এখন জম্মু কাশ্মীর আলাদা হয়ে গেছে, তাহলে বলতে হবে লাদাখে ঢুকেছে। এবং ইট ফর্মসে, আচ্ছা এখানে দেখুন একটা জর্জ সৃষ্টি করছে, এটাও কিন্তু একটা জর্জ সৃষ্টি করছে এখানটায় যেখানে ঢুকছে। আর এর 5টি শাখা নদী আছে, কি কি? সেটা হলো ঝেলাম, চেনাব, রবি, সেতলুজ এবং বিয়াস, এই 5টি রয়েছে। এখানে দেখুন ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট বলেছে, ডু ইউ নো দ্য সুন্দর, আচ্ছা এটা এই স্লাইডটার মধ্যে হবে। তো যাই হোক, আমরা এরপর ব্রহ্মপুত্র রিভারটা দেখে নিই। এখানে আর তেমন কিছু ডিটেলস আলোচনা করার নেই, এখানে দেখে নিন একবার, জাস্ট চোখ বুলিয়ে নেবেন। এরপর আমি ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে চলে যাচ্ছি। ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, তো ব্রহ্মপুত্র রিভার সিস্টেম এটা কোথা থেকে? এটাও কিন্তু তিব্বত থেকে সৃষ্টি হয়েছে, আর মানস সরোবরের খুব কাছ থেকে সৃষ্টি হয়েছে। তাই এখানে বলেছি দেখুন, এই যে ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের যে উৎস, এটা ইন্দুস এবং সুতলেজ নদীর উৎপত্তিস্থল থেকে সামান্য দূরে উৎপত্তি হয়েছে। এবং এটা কিন্তু আমাদের যখন অরুণাচল প্রদেশের মাধ্যমে ঢুকেছে, এটা তিব্বত থেকে ডান দিকে চলে গেছে, অর্থাৎ পূর্ব দিকে সোজা চলে গিয়েছিল। তারপরে কিন্তু এটা আবার আমাদের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ঢুকেছে। অরুণাচল প্রদেশের নাম ডিবং বলা হয়, লোহিত বলা হয় এবং অন্যান্য নাম রয়েছে। এবার আমরা একটু গঙ্গা রিভার সিস্টেমকে দেখে নেব। গঙ্গা রিভার সিস্টেম দেখার আগে এই যে ইম্পর্টেন্ট ট্রিটিটা দেখে নিন, ইন্দুস রিভার সিস্টেম রিলেটেড, ইন্দুস ওয়াটার ট্রিটি 1960। তো অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশন অফ দ্য ইন্দুস ওয়াটার ট্রিটি 1960, ইন্ডিয়া ক্যান ইউজ অনলি 20% অফ টোটাল ওয়াটার ক্যারিড বাই ইন্দুস রিভার সিস্টেম। তো ইন্দুস রিভার সিস্টেমের এই যে
সিন্ধু নদীর যে সিস্টেমটা টোটাল, এই সিস্টেমে যে টোটাল জল আছে এই জলের 20% কিন্তু শুধুমাত্র ভারত ইউজ করতে পারবে, বাকি 80% পাকিস্তানের জন্য ছেড়ে দিতে হবে। আর এটা 1960 সালে যে ট্রিটি হয়েছিল ইন্দুস ওয়াটার ট্রিটি, তার মাধ্যমে কিন্তু বলা হয়। আর এখানে দেখুন আরও ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলেছে, দিস ওয়াটার ইজ ইউজড ফর ইরিগেশন ইন দ্য পাঞ্জাব। তো এই যে জলটা, এই 20% জল সাধারণত ইউজ করা হয় পাঞ্জাব, হরিয়ানা, সাউদার্ন এবং ওয়েস্টার্ন পার্টস অফ রাজস্থানের ইরিগেশনের জন্য, অর্থাৎ জল সেচ করার জন্য। তারপর আমরা চলে আসবো দ্য গঙ্গা রিভার সিস্টেম। গঙ্গা রিভার সিস্টেমে যে গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে, গঙ্গা সৃষ্টি হয়েছে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে। গঙ্গোত্রী গ্লেসিয়ার, গোমুখ তুষার গুহা যেটাকে বলা হয় বাংলায়, এখান থেকেই কিন্তু গঙ্গা সৃষ্টি হয়েছে। প্রথমে যখন সৃষ্টি হয়েছে তখন কিন্তু এর নাম গঙ্গা ছিল না, প্রথমে নাম ছিল ভাগীরথী। আবার এই দিক থেকে অলকনন্দা নদী আসছে, ভাগীরথী আসছে, অলকনন্দা আসছে। দুটোর নদী যখন একত্রে মিশছে, ভাগীরথী এবং অলকনন্দা মিশছে, সেটা কোথায় মিশছে? দেবপ্রয়াগে মিশছে, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে যখন মিশছে, তারপর থেকে এর নাম হচ্ছে গঙ্গা। এখানে দেখুন ছবিটা দেওয়া রয়েছে, এই যে নদীটা যাচ্ছে ভাগীরথী আর যাচ্ছে, আর এই অলকনন্দা, তারপরে এটা হয়ে গেল কি, তারপরে আচ্ছা উল্টো দেখালাম, তারপরে হয়ে গেল কি এটা গঙ্গা। এই যে ভাগীরথী আসছে, এই যে অলকনন্দা, তারপরে হয়ে গেল এটা গঙ্গা। তো এইভাবেই কিন্তু গঙ্গা নদীর সৃষ্টি। ডিরেক্টলি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কোন কোন নদীর মিলিত রূপ হচ্ছে গঙ্গা, তাহলে ভাগীরথী এবং অলকনন্দার মিলিত রূপ, এবং এটি দেবপ্রয়াগে এসে মিলিত হয়। এবং গঙ্গার বিভিন্ন শাখা নদী রয়েছে, উপনদী রয়েছে, তো সেগুলো নিয়ে আলোচনা করছি না, কারণ এখানে অতটা ডিটেলসে দেওয়া নেই। আমরা যখন ক্লাস 11-এর জিওগ্রাফি নিয়ে আলোচনা করব তখন আমরা সেটা ডিটেলসে আলোচনা করব। যমুনা নদী নিয়ে আলোচনা করব, কোশি, চাম্বাল এগুলো নিয়ে আলোচনা করব, ঘরঘরে নিয়ে আলোচনা করব। তো এখানে যেগুলো দেওয়া রয়েছে মোটামুটি আমরা সেগুলো একটু দেখে নিই। এখানে আবার কিছু ফ্যাক্ট বলেছে, দেখুন, দ্য সুন্দরবন ডেল্টা অ্যারাইভড ইটস নেম ফ্রম দ্য সুন্দরী ট্রি হুইচ গ্রোজ ওয়েল ইন মার্শল্যান্ড। তো সুন্দরী যে গাছ, সুন্দরবন ডেল্টা, আপনারা প্রত্যেকেই জানেন সুন্দরবন ম্যানগ্রোভ এরিয়া রয়েছে। তো এই যে সুন্দরবন কেন নামকরণ করা হলো, তার কারণ হচ্ছে এখানে সবচেয়ে বেশি সুন্দরী গাছ পাওয়া যায়, তো এই জন্যে এখানে সুন্দরী গাছ পাওয়ার কারণেই সুন্দরবন নামকরণ করা হয়েছে। এবং রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখানে পাওয়া যায়, ভারতের একমাত্র জায়গা যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, এবং ইট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং ডেল্টা। সুন্দরবন ডেল্টা কিন্তু পৃথিবীর সবচেয়ে দ্রুত গঠনরত এবং সবচেয়ে বড় ডেল্টা, আর এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। এখানে দেখুন ম্যাপের মাধ্যমে আপনারা একটু বুঝে নিতে পারবেন। দেখুন আমি একটু জুম করছি, দেখুন এখানে এই দেখুন ওপরে ইন্দুস, ঝিলাম, চেনাব, রবি, সুতলেজ, বিয়াস, এখানে গোবিন্দ সাগর এগুলো ড্যাম রয়েছে। তারপর এই যে গঙ্গা, গঙ্গা দেখুন এখানে, এখানে এই যে গঙ্গা আসছে, গঙ্গা আসার পরে তারপরে কী হচ্ছে, ঘরঘোড়া, গণ্ডক, কোশি এগুলোর বাম তীরের উপনদী, এপাশে রয়েছে সোন, বেতোয়া, চাম্বাল, যমুনা এগুলো ডান তীরের। তো এই হচ্ছে ম্যাপ। ম্যাপের মাধ্যমে আপনারা একবার জাস্ট চোখ বুলিয়ে নিন, না হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এনসিআরটিতে এটা রয়েছে, যদিও এনসিআরটিতে এটা রয়েছে এই ম্যাপটা, আমি তবু দিয়ে দিলাম সেই জন্যে। নিচে এখানে দেখুন কাবেরী রিভার রয়েছে, এখানে রয়েছে, এখানে এটা কাবেরী রিভার, এখানে কৃষ্ণা রিভার রয়েছে, এখানে মহানদী রয়েছে, এখানে গোদাবরী রয়েছে। আমরা সব এক এক করে আলোচনা করবো, আমি ডিটেলসে আলোচনা করছি না, হলে লেকচারটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার লেকচার হয়ে যাবে। তো এখানে আবার একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলেছে, ডু ইউ নো ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ দ্য সাংপো ইন তিব্বত। তো ব্রহ্মপুত্র নদীর আরেক নাম তিব্বতে সাংপো, এবং এটা যমুনা ইন বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু এর নাম যমুনা। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এগুলো এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। তারপরে বলছে পেনিনসুলার রিভার, এই পেনিনসুলার রিভার কিন্তু সাধারণত পেনিনসুলার রিভার এখান থেকে কিন্তু সাধারণত এটা বৃষ্টির জলে পুষ্ট, আর এই নদীগুলো সাধারণত সাউথ ইন্ডিয়ায় দেখা যায়, দক্ষিণ ভারতে দেখা যায়, এবং ডেকান প্লেটু রিজিয়নে কিন্তু এটা দেখা যায়। যার মধ্যে প্রথম রয়েছে দেখুন দ্য নর্মদা বেসিন। নর্মদা কোথা থেকে সৃষ্টি হয়েছে? নর্মদা অমরকণ্টক শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশের, এবং ইট ফ্লোস টুয়ার্ডস দ্য ওয়েস্ট। তারপর এটা পশ্চিমের দিকে বয়ে গেছে এবং রিফট ভ্যালির ওপর দিয়ে গিয়েছে। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট মনে রাখবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে এবারে এনটিপিসিতে কোশ্চেন এসেছিল যে নর্মদা বেসিন কোথা থেকে, নর্মদা বেসিন নয়, নর্মদা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? কারেক্ট আনসার হবে অমরকণ্টক শৃঙ্গ, মধ্যপ্রদেশ থেকে। তারপর এখানে আরও কিছু ফ্যাক্ট বলেছে, নর্মদা বেসিন কভার্স পার্ট অফ মধ্যপ্রদেশ এবং গুজরাট। নর্মদা কিন্তু মধ্যপ্রদেশ এবং গুজরাটের পার্ট কভার করে। তারপর রয়েছে তাপি উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটা সাতপুরা রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে। সাতপুরার
বেতুল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের বেতুল ডিস্ট্রিক্ট, যে সাতপুরার আন্ডারে পড়ছে, মানে সাতপুরা পর্বত ওখানে রয়েছে। আর এর বেসিন কভার করছে মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। তারপরে রয়েছে গোদাবরী বেসিন। গোদাবরী বলছে লার্জেস্ট পেনিনসুলার রিভারদের মধ্যে সবচেয়ে বড় রিভার বা সবচেয়ে দীর্ঘতম রিভার যেটা গোদাবরী। গোদাবরীকে আবার দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এই গোদাবরী কোথা থেকে সৃষ্টি হয়েছে? মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্টের ওয়েস্টার্ন ঘাট থেকে সৃষ্টি হয়েছে। ওয়েস্টার্ন ঘাট এটা মহারাষ্ট্রে রয়েছে এবং মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্টে কিন্তু এই যে গোদাবরীর উৎপত্তি। নাসিককে ত্রিম্বক শৃঙ্গ বলা হয়, নাসিকের ত্রিম্বক শৃঙ্গ থেকেই গোদাবরী সৃষ্টি। আর এখানে বলছে দেখুন দ্য বেসিন কভার্স পার্টস অফ মহারাষ্ট্র। আর এই যে গোদাবরী নদী, এই গোদাবরী নদীর 50% মহারাষ্ট্রে রয়েছে। মহারাষ্ট্রে অ্যারাউন্ড 50 নয়, এটা 49% রয়েছে এখানে, সেই জন্য অ্যাবাউট 50 দিয়ে দিয়েছে। তো অ্যাবাউট 49% কিন্তু মহারাষ্ট্রে রয়েছে। আর একটা দক্ষিণ ভারতের গঙ্গা বলা রয়েছে হয়। আবার এখানে মহানদী বেসিন সম্পর্কে বলা রয়েছে। মহানদী এটা কিন্তু ছত্তিশগড় থেকে সৃষ্টি হয়েছে। আর এই শেষ পর্যন্ত এটা উড়িষ্যার মধ্য দিয়ে গিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে, অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরে গিয়ে এসে পড়েছে। আর এই নদী, মহানদী কোন কোন রাজ্যকে কভার করছে? মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই কয়েকটি রাজ্যকে কভার করছে। তারপরে কৃষ্ণা বেসিন সম্পর্কে বলা রয়েছে। কৃষ্ণা বেসিন এটা কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে সৃষ্টি হয়েছে, একটা স্প্রিং থেকে সৃষ্টি হয়েছে। মহাবালেশ্বরের স্প্রিং থেকে, আমার স্প্রিংটার বাংলাটা আমার ইতিমধ্যে মনে পড়ছে না, তবে মহাবালেশ্বর স্প্রিং থেকে সৃষ্টি হয়েছে। উষ্ণ প্রস্রবণ টাইপের এই টাইপের কিছু একটা বাংলা টার্ম করা হয়। তো দ্য কৃষ্ণা ফ্লোস ফর অ্যাবাউট 1400 কিমি অ্যান্ড রিচেস দ্য বে অফ বেঙ্গল। কৃষ্ণাও কিন্তু বে অফ বেঙ্গলে এসে পড়েছে। তারপরে রয়েছে কাবেরী বেসিন। কাবেরী বেসিনের কাবেরী কোথা থেকে উৎপত্তি হয়েছে? ব্রহ্মগিরি রেঞ্জ থেকে কিন্তু কাবেরীর উৎপত্তি। এটা ওয়েস্টার্ন ঘাটের ব্রহ্মগিরি। আপনারা ভাবতে পারেন এটা যেহেতু বে অফ বেঙ্গলে পড়েছে তাহলে কিন্তু পূর্ব ঘাট থেকে সৃষ্টি হয়েছে হয়তো, কিন্তু না, সেই ভুল করবেন না, এটা কিন্তু পশ্চিম ঘাট থেকে সৃষ্টি হয়েছে। এখানে আবার ফ্যাক্ট বলেছে দ্য রিভার কাবেরী মেক্স দ্য সেকেন্ড বিগেস্ট ওয়াটারফল ইন্ডিয়া। কাবেরী নদী কিন্তু সেকেন্ড বিগেস্ট ওয়াটারফল তৈরি করেছে, আর যার নাম হচ্ছে শিবসমুদ্রম নামটা মনে রাখবেন। আর দ্য হাইড্রোলিক পাওয়ার জেনারেটেড ফ্রম দ্য ফলস ইজ সাপ্লাইড টু মাহেশ্বর, ব্যাঙ্গালোর অ্যান্ড কোলার গোল্ডফিল্ড। তো কোলার গোল্ডফিল্ড, মাহেশ্বর এবং ব্যাঙ্গালোরে এখান থেকে যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি করা হয়, তো সেটা কিন্তু সাপ্লাই করা হয়। এখানে একটা কোশ্চেন বলেছে ফাইন্ড আউট দ্য নেম অফ দ্য বিগেস্ট ওয়াটারফল ইন্ডিয়া। দ্য বিগেস্ট ওয়াটারফল ইন্ডিয়া হলো কি? তার নাম হচ্ছে কুঞ্চিকল, যেটা বরাহি নদীর তীরে অবস্থিত। বরাহি নদীর তীরে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত বর্তমানে ভারতের সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত। নেক্সট এখানে ডু ইউ নো আবার একটা ফ্যাক্ট বলেছে 71% অফ দ্য ওয়ার্ল্ড সারফেস ইজ কভার্ড উইথ ওয়াটার। তো আমাদের যে ওয়ার্ল্ডের সারফেস তার 71% কিন্তু জল দ্বারা কভার করা রয়েছে, কিন্তু 97% অফ দ্যাট ইজ সল্ট ওয়াটার। এবং তার মধ্যে 97%, যে 71% জল দ্বারা আবৃত, তার মধ্যে 97% হলো সল্ট ওয়াটার এবং বাকি 3% সেটা কিন্তু ফ্রেশ ওয়াটার। আর 3/4 অফ ইটস ট্র্যাপড অ্যাজ আইস। আর বাকি 3/4 এটা কিন্তু আইস আকারে রয়েছে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে লেকসের মধ্যে, একদম আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। তো লেকসের মধ্যে আরেকটি ফ্যাক্ট দেওয়া রয়েছে, যে লেকগুলো খুবই লার্জ এক্সটেন্ট হয় সেগুলোকে কিন্তু সি বলা হয়। যেমন আমরা কিন্তু বলি কাশ্মীরিয়ান লেক বলি না, কাশ্মীরিয়ানকে সি বলি বা কাশ্মীরিয়ান সাগর বলি। কাশ্মীরিয়ান সি, ডেড সি, আরাল সি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লেক এক একটি, কিন্তু এগুলো লবণাক্ত এবং এর আকার খুব বড় বলে এখানে আর লেক বলা হয় না, এগুলোকে সি বলা হয়। তো এখানে আবার দেখুন, এখানে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেকস আর ইন দ্য হিমালয়ান রিজিয়ন। তো বেশিরভাগ ফ্রেশ ওয়াটার যে লেকগুলো রয়েছে, অর্থাৎ স্বাদু জলের যে হ্রদ, সেগুলো হিমালয় রিজিয়নে পাওয়া যায়। এবং অ্যাপার্ট ফ্রম ন্যাচারাল লেকস, দ্য ড্যামিং অফ দ্য রিভার্স ফর দ্য জেনারেশন অফ হাইডাল পাওয়ার হ্যাজ অলসো লেড টু দ্য ফর্মেশন অফ লেকস সাচ এস গুরু গোবিন্দ সাগর, ভাখরানাঙ্গাল প্রজেক্ট। এগুলো কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক লেক নয়, এটা মনুষ্য সৃষ্ট লেক। তার কারণ হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করার জন্য। এখানে আরও একটি ফ্যাক্ট রয়েছে, আপনারা পড়ে নেবেন একবার, আমি তবু বলে দিচ্ছি। ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান, এনআরসিপি ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান। এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট ডেটা দেওয়া নেই। তো এই যে এনআরসিপি কিসের জন্য গঠন করা হয়েছিল, তারপর দেখুন গঙ্গা অ্যাকশন প্ল্যান জিএপি, যেটা প্রথম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, এটা ইম্পর্টেন্ট, এই ডেটটা ইম্পর্টেন্ট, সালটা ইম্পর্টেন্ট। প্রথম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল 1985 সালে এবং এটা ক্লোজ করে দেওয়া হয়েছিল March 31, 2000-এ। তারপর পরে কিন্তু আবার এটা ফেজ 2 শুরু হয়। তো এখানে এই শহরগুলোকে টার্গেট করা হয়, যে এই শহরে যে নদী বইছে, গঙ্গা বইছে, এটাকে পলিউশন ফ্রি করা হবে, কিন্তু এটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া নেই। আমি যখন
জিওগ্রাফির এমসিকিউ সিরিজ আলোচনা করবো। এমসিকিউ সিরিজ আলোচনা করবো বলতে আমি ফিল্মসের যে সিরিজ আলোচনা করছি ওর মাঝে আমি একদিন এই টাইপের কোশ্চেন ঢুকিয়ে দেবো কোন। তো এই কোশ্চেনের মাধ্যমে আমি ডিটেলসে এটা আলোচনা করবো, এখানে অতটা ভালোভাবে দেওয়া নেই। তো এই ছিল আজকে টোটাল আলোচনা, বেশি আমি ডিটেলসে গেলাম না, তার কারণ হচ্ছে ভিডিও খুবই বড় হয়ে যাবে, আর আপনারা ভিডিও খুব বড় হলে কিন্তু দেখেন না, সেই জন্যই ভিডিও আমি আর বড় করছি না। মোটামুটি ওপরে আপনাদের একটা বেসিক নলেজ দিয়ে গেলাম। এরপরে আমরা যখন ক্লাস 11-এর বই আলোচনা করব, 11-এর বইতে কিন্তু একই চ্যাপ্টারগুলো রয়েছে কিন্তু ডিটেলসে রয়েছে, তখন আমরা আরও ডিটেলসে আলোচনা করব এবং এর ভিতরে গিয়ে শাখানো দুপনদী এগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তো চলুন, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।